ইন্টেলিজেন্স ওই সিস্টেমকে ন্যাচারাল করার জন্য। এই সফটওয়্যার তিনটা মিলেও আবার পড়ে গেছিল প্রায় 9 কোটি টাকার মতো। তারপরে আদার অ্যাসোসিয়েটেড কস্ট আছে, সবকিছু মিলে ডাইরেক্ট ক্যাশ আউট কস্ট হয়ে গেছিল হচ্ছে কি 21 কোটি টাকার উপরে প্রজেক্ট কস্ট। সো এই যে হার্ডওয়্যার লাগে, তার মানে সফটওয়্যারের লাইসেন্স লাগে, দেন যে কস্টটা লাগে সেটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট কস্ট। এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা এরকম না যে সিডি করে কিনে নিয়ে আসলাম বা অনলাইন থেকে ডাউনলোড করে নিলাম, ইনস্টল করে দিলাম, পরের দিন থেকে আমি এসএপি ইউজ করা শুরু করে দিলাম। ইট ইজ নট সামথিং লাইক দ্যাট। এই সফটওয়্যারটা বিজনেসের সাথে ইন্টিগ্রেট করতে হয় সমস্ত বিজনেস প্রসেস গুলাকে, একটা একটা করে প্রসেস ধরে ধরে তার কত রকমের ভ্যারিয়েশন হতে হয়, এবং সেই প্রসেস ধরে ধরে করার আগে ওই প্রসেস গুলাকে ডকুমেন্টেশন করতে হয়। ব্লু প্রিন্টিং বলে এটাকে। ব্লু প্রিন্ট বলে না যে পুরো বিল্ডিং এর যে ডিজাইন আমরা ব্লু প্রিন্ট বলি, এই ব্লু প্রিন্টিং করতে হয়। ব্লু প্রিন্ট কেন বলে বিল্ডিং এর ডিজাইনকে বলেন তো? ব্লু প্রিন্ট নাম শুনছেন তো? ওকে, কেন এটাকে ব্লু প্রিন্ট বলে? এটাকে দেখতে নীল? এটা জানি না স্যার। আচ্ছা, তাহলে জানাই দিই। যেটা হচ্ছে বিল্ডিং এর প্ল্যান এরকম বড় বড় কাগজে করা হয়, তাই না? নর্মালি যে প্রিন্টার প্রিন্ট করে, এই প্রিন্টার গুলো আসলে এত বড় কাগজে প্রিন্ট করতে পারে না। তাই এই প্ল্যান গুলো প্রিন্ট করার জন্য স্পেশাল এক ধরনের প্রিন্টার ইউজ করা হতো, যেগুলো অ্যামোনিয়া দিয়ে প্রিন্ট করে। অ্যামোনিয়া ইউজ করে প্রিন্ট করে, এবং অ্যামোনিয়া দিয়ে যখন প্রিন্ট করে তখন তার কালির কালারটা হয়তো ব্লু। সো ট্রেডিশনালি যখন এই প্রিন্টার গুলা দিয়ে প্রিন্ট করা হয় তখন এই প্ল্যানগুলোর কালার গুলো ব্লু হইতো বলে এটার নামটাই হয়ে গেছে ব্লু প্রিন্ট। সেখান থেকে আমরা বাংলায়ও বলি নীল নকশা। হ্যাঁ, বলি না যে অমুক পার্টির বিরুদ্ধে নীল নকশা করতেছে, তার মানে ব্লু প্রিন্ট করতেছে আর কি। তার মানে অ্যামোনিয়া প্রিন্ট করতেছে। ওইটা থেকে আস্তে আস্তে আবির্ভাব হইতে হইতে এই জায়গায় চলে আসছে নীল নকশা। সেই ব্লু প্রিন্ট হচ্ছে ওইখান থেকে আসছে। বাট এখনকার যুগে আর ব্লু প্রিন্ট আর ব্লু নাই, বলা হয় ব্লু প্রিন্ট, কিন্তু ওইটা হয়ে গেছে হচ্ছে গিয়ে এখন প্লটার বলে এক ধরনের প্রিন্টার আসছে, বড় বড় প্রিন্টার প্লটার। ওই প্লটার দিয়ে করা হয়, সেটা কালো, লাল, নীল, সবুজ যে কোনো কালিতেই করা যায়। তারপরেও এটাকে আমরা ব্লু প্রিন্ট বলি। তো যে কোনো কিছুর ওভারঅল প্ল্যানকে বলা হয় ব্লু প্রিন্ট। সো এই যে যখন ইআরপি ইমপ্লিমেন্ট করা হয় তখন একটা বিজনেস ব্লুপ্রিন্ট তৈরি করা হয়, যে বিজনেসের প্রত্যেকটা প্রসেস কিভাবে হবে, কোন অ্যাপ্রুভাল লেভেল কোথায় থাকবে, কি জিনিস থাকবে, কোন এন্ট্রিটা কোথায় যাবে, চার্ট অফ অ্যাকাউন্টস কিভাবে করে সাজানো হবে, সেলস এর সাথে কোন কোন চার্ট অফ অ্যাকাউন্টস এর কোন কোন অ্যাকাউন্ট হেড, কন্ট্রোল হেড ইনক্লুডেড হবে, কস্ট সেন্টার, প্রফিট সেন্টার অ্যালোকেশন কিভাবে করে হবে, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস ডিজাইন করা হয়। ডেটা লেভেলে না, সিস্টেম লেভেলে, প্রসেস লেভেলে ডিজাইন করা হয়। এটাকে বলে ব্লুপ্রিন্ট। তারপরে কি করা হয়, এই এসএপি বা যে কোনো ইআরপি সিস্টেমকে ওই ব্লুপ্রিন্ট অনুযায়ী কনফিগার করতে হয়। কনফিগার করার সময় আবার অনেক রকমের প্রবলেম অ্যারাইজ করে, সেগুলোকে সলভ করতে হয়। আইদার ইআরপি কে মডিফাই করতে হয় অর ব্লুপ্রিন্টকে মডিফাই করতে হয়। এই যে পুরো কাজটা, এই কাজটাকে বলা হয় হচ্ছে কি সিস্টেম ইন্টিগ্রেশন। এবং এই কাজটা করতে যে কোনো বিজনেসের সাইজ ভেদে মিনিমাম 6 মাস থেকে 18 মাস বা 2 বছর লাগে। ওকে, এই প্রজেক্টটা চলে। সুতরাং একটা ইআরপি ইমপ্লিমেন্ট করতে একটা সিডি থেকে ইনস্টল করাই না, এই ইমপ্লিমেন্ট করতে আসলে ইনস্টলেশন করতে বা ইমপ্লিমেন্ট করতে একটা বিজনেসে মিনিমাম 6 মাস থেকে 18 মাস লাগে। ওকে, এই যে চেঞ্জ, এইটাকে বলে চেঞ্জ ম্যানেজমেন্ট। এবং এই সময় এই ইন্টিগ্রেশন করার জন্য 3 রকমের স্পেশালাইজড নলেজ লাগে। একটা নলেজ হচ্ছে গিয়ে আইটি নলেজ, যেটা কিনা সিস্টেম গুলা ঠিক মতো চলতেছে কিনা এইটুকু পর্যন্ত যাদের দৌড়াদৌড়ি, এর বাইরে তেমন কিছু না। সেকেন্ড নলেজ গ্রুপ লাগে, সেটা হচ্ছে বিজনেস নলেজ, যেটার জন্য আমাদের সাধারণত ওই কোম্পানি থেকে একদম ভালো ভালো রিসোর্স, যাদের নলেজ আছে, যাদের উইজডম আছে, যাদের ভিশন আছে, সেলস এর, মার্কেটিং এর, অ্যাকাউন্টিং এর, ফাইন্যান্স এর, প্রত্যেকটা ভালো ভালো রিসোর্স থেকে 2-3 জন করে রিসোর্স নিয়ে একটা ইআরপি টিম গঠন করা হয়, যারা কিনা এই ব্লু প্রিন্টিং করার সময় ব্লু প্রিন্টে ইনপুট দেয় যে এখানে কি কি হওয়া উচিত, কি কোনটা কিভাবে হওয়া উচিত, বিকজ দে আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস বেস্ট। আরেকটা গ্রুপ লাগে, সেটা হচ্ছে যারা ইআরপিটাকে ভালো বোঝে, যে ইআরপিতে আলটিমেটলি এই ব্লু প্রিন্টের এই বিজনেস প্রসেস গুলা স্ট্যান্ডার্ড ওয়েতে কিভাবে আসে, এবং কোনো কিছু অ্যাডপ্ট করতে হইলে, ইআরপি ফ্রেন্ডলি করতে হইলে প্রসেসে কি কি চেঞ্জ আনা লাগবে, যেটা ওই সেলস পার্সনরা জানে না, ওই এক্সপার্টরা জানে না।
সো এই পার্টিগুলার সমন্বয়ে আলটিমেটলি এই জিনিসটা হয়। এখন এই যে থার্ড যে পার্টিটা বললাম, এরা হচ্ছে গিয়ে সিস্টেম ইন্টিগ্রেটর বলে এদেরকে, এরা এক ধরনের কনসালটেন্ট, ইআরপি কনসালটেন্ট। এই সিস্টেম ইন্টিগ্রেটররা এরকম হয়, কেউ হয় কনসালটেন্ট, কেউ এসডি কনসালটেন্ট, কেউ ফাইন্যান্স কনসালটেন্ট, হ্যাঁ, এরকম করে বিভিন্ন সাবজেক্টের কনসালটেন্ট হয়। এই কনসালটেন্টরা বেশ এক্সপেন্সিভ। আমাদের দেশে এই কনসালটেন্টরা আছে, কিছু কিছু এক্সপার্ট আছে, অল্প কিছু এক্সপার্ট এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো থেকে, যেমন বিওসি থেকে, নোভার্টিস থেকে, বিএটি থেকে, এরকম ভালো ভালো যেগুলি কোম্পানি আছে, বড় বড় কোম্পানি যারা অনেক আগে থেকে ইআরপিতে আছে, তাদের কিছু প্রসেস এক্সপার্ট আছে, প্রসেস কনসালটেন্ট আছে। যেমন আমারই কলিগ আছে অনেকে প্রসেস কনসালটেন্ট, ভালো করে প্রসেস কনসালটেন্ট, হ্যাঁ, আমি নিজেও একজন প্রসেস কনসালটেন্ট। বাট অর্গানাইজড ওয়েতে আমাদের এখানে সিস্টেম ইন্টিগ্রেশন ফার্ম আসলে তৈরি হয় নাই, বা ওরকম কনসাল্টিং ফার্ম তৈরি হয় নাই, এখন পর্যন্ত একটাও নাই, হ্যাঁ, আনফরচুনেটলি। যেই কারণে আমাদের দেশে যত ইআরপি ইমপ্লিমেন্টেশন হয় সব আসে আইদার ইন্ডিয়া থেকে অর শ্রীলঙ্কা থেকে, কিছু কিছু ক্ষেত্রে থাইল্যান্ড এবং পাকিস্তান থেকে। তবে ইন্ডিয়া আর শ্রীলঙ্কা কমন, এই দুইটা জায়গা থেকে সিস্টেম ইন্টিগ্রেটর আসে, এসআই আসে। এদেরকে মিনিমাম $200 পার ডে পে করতে হয়, মিনিমাম। এটা খুবই কম, এটা মানে মিনিমাম $200 খুবই কম, বাট এর চেয়ে অনেক বেশি পে করতে হয়। তার হোটেল, আসা যাওয়া, থাকা, গাড়ি সবকিছু দিতে হয়, এবং এই 6 মাস থেকে 18 মাস পর্যন্ত। দ্যাট হ্যাজ এ হিউজ কস্ট। ওইটা প্রায় সফটওয়্যার লাইসেন্সিং কস্টের মতোই। এই যে আমি এগারোর বললাম 6 কোটি টাকাতে যখন এসিপি আইএস রিটেল কিনলাম, আমাদের সিস্টেম ইন্টিগ্রেটরকেও আসলে 6 কোটি টাকা দিতে হয়েছিল, ইন্ডিয়ান একটা সিস্টেম ইন্টিগ্রেটর। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি সেই চেঞ্জ ম্যানেজমেন্ট কস্ট, সিস্টেম ইন্টিগ্রেশন কস্ট। বুঝে গেছে? এরপরে যে কস্টটা দেখছি ডেটা কনভার্সন কস্ট। এটা কোনো কোনো কোম্পানির লাগে, কোনো কোনো কোম্পানির কম লাগে, কোনো কোনো কোম্পানির বেশি লাগে। আচ্ছা, এক্সকিউজ মি, জাস্ট গিভ মি আ সেকেন্ড, আমি একটা মেসেজ একটু দেখি। আচ্ছা, যেটা বলছিলাম যে সিস্টেম ইন্টিগ্রেশন কস্টের পর ডেটা কনভার্সন কস্ট। ডেটা কনভার্সন কস্ট কোনো কোনো কোম্পানি লাগতে পারে, কোনো কোনো কোম্পানি নাও লাগতে পারে, কম লাগতে পারে, বেশি লাগতে পারে। ডেটা কনভার্সন কস্ট হচ্ছে কি সাধারণত ইআরপি আমরা যাচ্ছি কি কি সিনারিওতে যেতে পারি। একটা হতে পারে যে আগে একটা ইআরপি ছিল, এখন আমরা অন্য ইআরপিতে যাচ্ছি। একটা হতে পারে আগে অন্য সিস্টেম ছিল, বিভিন্ন রকমের সিস্টেম, টুকরা 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 সেলস ম্যানেজমেন্ট সফটওয়্যার ছিল, ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সফটওয়্যার ছিল, এখন আমরা একটা ফুল ইআরপিতে যাচ্ছি। আর একটা সিনারিও হতে পারে কিছুই ছিল না, সব ম্যানুয়াল ছিল, আমরা ইআরপিতে যাচ্ছি। বাট যেটাই করি না কেন, এই যে ট্রান্সফরমেশন, যে ট্রান্সফারটা করছি, এই সময় আমার আগের ডেটাগুলোকে তো আমি সব ফেলে দিতে পারবো না। আমার ট্রানজাকশনাল ডেটা আছে, আর একটা আছে মাস্টার ডেটা বা ডেফিনেশনাল ডেটা। ডেফিনেশনাল ডেটা কোনগুলা? যে আমার কাস্টমার, আমার সাপ্লায়ার, আমার প্রোডাক্ট, আমার চার্ট অফ অ্যাকাউন্টস, এগুলো হচ্ছে ডেফিনেশন। এগুলোকে আমার নতুন সিস্টেমে মাইগ্রেট করতে হবে, মেবি উইথ সাম চেঞ্জেস, মেবি উইথ সাম রিভিশন, বাট মাইগ্রেট করতে হবে, কনভার্ট করে নিয়ে আসতে হবে। ট্রানজাকশনাল ডেটা আমি হইতে পারে ওখানে ক্লোজিং ব্যালেন্স টেনে আমি এখানে ওপেনিং ব্যালেন্স হিসেবে সবকিছু শুরু করলাম, এটা একটা পদ্ধতি হতে পারে। আমি ওখানে কিছু ট্রানজাকশনকে কনভার্ট করে এখানে ট্রানজাকশন হিসেবে নিলাম, সো দ্যাট এইখানেও আমি যাতে 5টা রিপোর্ট কিছু পাই, আমি ফুলও নিয়ে আসতে পারি। সো এই ডিসিশন গুলোর উপর ডিপেন্ড করে পুরানো স্ট্রাকচারে যে ডেটা আছে, এই ডেটাগুলোকে নতুন স্ট্রাকচারের জন্য সাজানো, ওর ভিতরে যে গ্যাপ গুলা ছিল, গ্যাপ গুলাকে ঠিক করা, এইটার পিছনেই একটা হিউজ পরিমাণ এফোর্ট চলে যায়। ক্ষেত্র বিশেষে কনসালটেন্ট প্রয়োজন হয়, এক্সপার্ট প্রয়োজন হয়, নতুন নতুন সিস্টেমের প্রয়োজন হয়, এবং দ্যাট হ্যাজ আ কস্ট। সেইটার একটা স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু হচ্ছে কি 15%। বাট এই যে বললাম, এটা আসলে ওয়াইডলি ভ্যারি করবে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন, সিনারিও টু সিনারিও, সো এটাকে আসলে 15% সবসময় বলা যায় না। বাট এন্ড অফ দ্য ডে এখন বোঝা যাচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে এটা, যে আমাদের একটা ইআরপি ইমপ্লিমেন্ট করতে গেলে কত ধরনের কস্ট ইনভলভ, ইটস নট অনলি দ্য সফটওয়্যার কস্ট। লাস্টলি যেটা একটা বিশাল বড় ধাক্কা দেখতেছি, রিইঞ্জিনিয়ারিং কস্ট 43%। দিস ইজ এ নন ক্যাশ কস্ট, যেটা কোনো কোম্পানি সাধারণত দেখে না যে কস্টটা চলে যাচ্ছে তার, কিন্তু এটা একটা কস্ট। সেই কস্টটা কি? একটা ইআরপি কি করে, একটা কোম্পানি 20 বছর ধরে চলতেছিল, 22 বছর ধরে চলতেছিল, যেইভাবে করে চলতেছিল, যে প্রসেসে চলতেছিল, যেরকম ভাবে তার প্রত্যেকটা ইউজার অভ্যস্ত,
যে ইনভয়েস করতেছে, ক্যাশিয়ার যে ক্যাশ কালেক্ট করতেছে, তারা যেভাবে ট্রানজাকশন করতে অভ্যস্ত, ইআরপি এসে তাদের সবার লাইফ, সমস্ত প্রসেসে একটা বড় ধরনের চেঞ্জ নিয়ে আসে। এবং এই চেঞ্জটা আনার জন্য একটা ডিস্টারবেন্স তৈরি হয়। ডিস্টারবেন্সটা বিজনেসে তৈরি হয়, এফিসিয়েন্সিতে তৈরি হয়। যেমন এরকম প্রচুর আছে, ইআরপি করতে গিয়ে দেখা গেছে যে আগে একটা পুরানো সিস্টেমে ইনভয়েস করতে হয়তো দেখা যায় 1 মিনিটে একটা ইনভয়েস করতে পারতো সেলস এর যে কাউন্টারে যে লোকটা। ইআরপি যখন আনলাম তখন উদ্দেশ্য হচ্ছে গিয়ে ফাস্টার ইনভয়েস করা, বেটার ইনভয়েস করা, নট অনলি ফাস্টার, ফাস্টার সবসময় হইতে হবে এমন কোনো কথা নেই, বেটার ইনভয়েস করা। বেটার ইন দ্য সেন্স, আগে ইনভয়েসে মাত্র 3টা ডাটা রাখতাম, কাস্টমারের নাম, কয়টা কি প্রোডাক্ট নিছে, কত দামে নিছে, ব্যাস শেষ। আর এখন ইনভয়েসে আমি কাস্টমারের এরিয়া রাখতেছি, আমি কাস্টমারের ক্যাটাগরি রাখছি, তাকে প্রাইস লেভেলটা কি দিচ্ছি, হোলসেল না রিটেল দিচ্ছি সেটা রাখতেছি, তাকে ডেলিভারি কি কোন ধরনের শিপিং মেথডে ডেলিভারি দিচ্ছি সেটা রাখতেছি, সো দ্যাট আই হ্যাভ বেটার কন্ট্রোল ওভার দ্য বিজনেস অ্যান্ড ডিসিশন মেকিং। এখন আমি বেটার ইনভয়েস করছি, বাট এইটা করতে গিয়ে দেখা যাচ্ছে আগে যেখানে মিনিটে একটা ইনভয়েস হতো, এখন একটা ইনভয়েস করতে 6 মিনিট লেগে যাচ্ছে। কারণ কি? প্রথমত বেশি ডেটা, দ্বিতীয়ত সেলস পার্সন যে অভ্যস্ত এত বছর ধরে আগের ইনভয়েসটা করতে, সেই নতুন ইনভয়েসে এখনো অ্যাডপ্ট করে উঠতে পারতেছে না, তার টোটালি তার ফুল পারফরমেন্সে আসতে মেবি 2 মাস সময় লেগে যাবে। এই 2 মাসে তাহলে আমার সেলস লস হবে, এই 2 মাসে আমার এফিসিয়েন্সি লস হবে, দ্যাট হ্যাজ এ কস্ট। এটা একটা এক্সাম্পল। এরকম প্রচুর প্রচুর ঘটনা ঘটে একটা ইআরপি ইমপ্লিমেন্টেশনের সময়। তাতে এই যে রিইঞ্জিনিয়ারিং, এই যে আমি চেঞ্জ করতেছি, প্রসেস রিইঞ্জিনিয়ারিং করতেছি, এর ফলে একটা কস্ট যেটা আমি দেখি না চোখে, বাট একটা লস আকারে একটা বড় ধরনের কস্ট। তারপরে যে আমরা বলছিলাম একটা টিম যারা বিজনেসের সবচেয়ে বেস্ট সেলস পার্সন, বেস্ট মার্কেটিং পার্সন, বেস্ট ফাইন্যান্স পার্সন, তাদেরকে ধরে নিয়ে এসে আমি ইআরপি টিমে ঢুকাই দিচ্ছি এবং বলছি নেক্সট 1 বছর তোমাদের কাজ হচ্ছে ইআরপি ব্লুপ্রিন্ট করা এবং এটাকে ইমপ্লিমেন্টেশন ইনশিওর করা। সুতরাং তারা কি করছে, তাদের যে রেগুলার সেলস কাজ সেটা করতে পারছে না, এখন বেস্ট 2টা সেলস পার্সনকে আমি যদি তুলে নিয়ে চলে আসি, তাহলে আমার সেলস এতে ইম্প্যাক্ট হবেই, সো দ্যাট হ্যাজ এ কস্ট। এই সমস্ত কস্ট হচ্ছে কি ইজ দ্য লার্জেস্ট ইম্প্যাক্টফুল কস্ট ইন ইআরপি ইমপ্লিমেন্টেশন, যেটা আমরা ডাইরেক্টলি ক্যাশ আকারে না দেখলেও ইট এক্সিস্টস। ওকে, এইটাকে বলা হচ্ছে রিইঞ্জিনিয়ারিং কস্ট। তাহলে ইআরপির কস্ট কম্পোনেন্ট গুলো বোঝা যাচ্ছে, বোঝা গেছে? কোনো কনফিউশন, কোনো কোশ্চেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, গ্রেট। এরপরেই বোধহয় শেষ। হ্যাঁ, ইআরপি আমি কতগুলো বলতেছিলাম, নাম বিভিন্ন সময় বলছিলাম, এইগুলা কিছু নাম ইআরপি যেগুলোকে টিয়ার 1 ইআরপি বলে। এর বাইরেও টিয়ার 1 কিছু ইআরপি আছে, বাট এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার ইআরপি। এসএপির নাম আমরা সবচেয়ে বেশি শুনি, ওরাকলটা শুনি মোস্টলি ডেটাবেজ হিসাবে, ইআরপি হিসাবে কম শুনি। বাট ওরাকল ইবিএস, ই বিজনেস সুট বলে, এটা হচ্ছে কি ইআরপি, আর ওরাকল ডেটাবেজ হচ্ছে ওরাকল ডেটাবেজ, একই কোম্পানির। বাট ওরাকল ই বিজনেস সুট হচ্ছে কি দ্য ইআরপি, টিয়ার 1 ইআরপি, যেটা এখন যেমন ইউজ করে হচ্ছে কারা, নোমান গ্রুপ ইউজ করে, যেমন হচ্ছে গিয়ে আবুল খায়ের স্টিল মিল ইউজ করে। হ্যাঁ, সো এরকম বড় বড় বেশ কিছু কোম্পানি, আবুল খায়ের গ্রুপ ওরাকল ইবিএস ইউজ করে, এরকম বড় বড় কিছু গ্রুপ আছে ওরাকল ইবিএস ইউজ করে। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আইএফএস, এটা একটা সুইডিশ, ওরাকলটা আমেরিকান ইআরপি, এসএপিটা হচ্ছে গিয়ে জার্মান ইআরপি, আইএফএস হচ্ছে গিয়ে সুইডিশ ইআরপি। এটা বাংলাদেশে অত বেশি পপুলার না। আমি ইমপ্লিমেন্টেশন করছি হচ্ছে গিয়ে র্যাঙ্কস গ্রুপে ইমপ্লিমেন্টেশন করছি, এসএপি আইএফএস সিঙ্গারে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। আমি করিনি, অন্য সিঙ্গারে করা হয়েছে, অ্যাপেক্সে করা হয়েছে, ব্র্যাক ব্যাংকে করা হয়েছে। আমি অ্যাটলিস্ট এই 4টা ইমপ্লিমেন্টেশনের কথা জানি। আইএফএস ইমপ্লিমেন্টেশন হয়েছে, এর বাইরেও আইএফএস আই এম শিওর কোথাও কথা ইমপ্লিমেন্টেশন হয়েছে, যেটা আমার নলেজে নাই হয়তো। এগুলো হচ্ছে আইএফএস, হচ্ছে আরেকটা এরকম টিয়ার 1 ইআরপি যেটা সুইডিশ। মাইক্রোসফট ডায়নামিক্স এক্স, এটা হচ্ছে মাইক্রোসফটের ইআরপি, এসএপির মতোই, ওরাকলের মতো। বাই দ্য ওয়ে, এই যেখানে যে 5টা ইআরপি 6টা ইআরপি লিস্ট করা হয়েছে, 6টার ক্যাপাসিটি অলমোস্ট একই রকম, একটা একটা হচ্ছে একটু 19-20 কোন কোন ক্ষেত্রে। এই মডিউলটা একটু এক্সপেন্স বেশি কোনটা, মানে কস্ট এক্সপেন্স সবচেয়ে বেশি হচ্ছে কি ওরাকল ই বিজনেস সুটের, তারপরে এসএপি। আচ্ছা, যেটা হচ্ছে যে মাইক্রোসফট ডায়নামিক্স এক্সও আছে কিন্তু খুব কম পপুলার, বাংলাদেশে পপুলার না। মাইক্রোসফট ডায়নামিক্স আমেরিকায় ভালো চলে, হ্যাঁ, আমেরিকায় মাইক্রোসফট একটা ভালো চলে। আর মাইক্রোসফট আমেরিকা আর একটা ভালো চলে, সেটা হচ্ছে ইনফর্ট। ইনফর্টটা খুব পপুলার, বাংলাদেশে আমার জানা মতো কোনো ইমপ্লিমেন্টেশন ইনফরের নাই।
ইনফর আর একটা ইউএস আমেরিকান একটা ইআরপি, এটার নাম আমরা প্রায় শুনিই নাই বলতে গেলে। সো বাংলাদেশে ভালো চলে না, বাট আমেরিকায় খুব ভালো চলে ইনফর। আর হচ্ছে গ্লোভিয়া, এটা হচ্ছে জাপানিজ ইআরপি। এটা হচ্ছে ফুজিৎসু যে কোম্পানিটা আছে, এই ফুজিৎসু কোম্পানির তৈরি ইআরপি। এটাও খুব ভালো একটা ইআরপি, ম্যানুফ্যাকচারিং এর জন্য খুবই ভালো ইআরপি। সো এই ইআরপিটা বাংলাদেশে ইউজ হয় না, বাইরে ইউজ হয়, বাইরে বিভিন্ন জায়গায় ইউজ হয়। সো এগুলো হচ্ছে সাম এক্সাম্পলস অফ টিয়ার 1 ইআরপি। ওকে, মোটামুটি কাছাকাছি ক্যাপাসিটি। ঠিক আছে, কোনটা তাহলে প্রাইস কেমন? প্রাইস হচ্ছে গিয়ে ধরেন ওই যেটা বললাম, এটা তো অনেক কিছুর উপর ডিপেন্ড করবে, আপনি কি কি মডিউল ওখানে ইমপ্লিমেন্টেড হচ্ছে, হ্যাঁ, কত ইউজারের জন্য হচ্ছে, কতগুলা ডিভাইসের জন্য হচ্ছে, কতগুলা প্রসেসর চলতেছে, এই জাতীয় অনেক প্যারামিটার আছে প্রাইস ডিফারেন্সের জন্য। বাট আমি আপনাকে গ্রসটা যদি আইডিয়া দিই, যদি এসএপির প্রাইস যদি 100 ইউজারের জন্য সে 5 কোটি টাকা হয়, তাহলে ওরাকল ই বিজনেস সুটের প্রাইস অ্যারাউন্ড 6 কোটি টাকার মতো হবে। আইএফএস এর প্রাইস অ্যারাউন্ড 3.5 কোটি টাকার মতো হবে। মাইক্রোসফট ডায়নামিক্স প্রাইস 4 কোটি বা 3.5 কোটি টাকার মতো হবে। ইনফরের প্রাইসটা আমার অত ভালো করে জানা নাই, বাট আমি আইডিয়া করতে পারি 4-5 কোটি টাকার মতোই হবে। গ্লোভিয়ার প্রাইস 5 কোটি টাকার মতোই হবে, এসিপির কাছাকাছি হবে। তার মানে ওরাকলটার দাম সবচেয়ে বেশি। হ্যাঁ, ওরাকলটা বেশি, ওরাকলটা সবসময় বেশি পড়ে, ওরাকলের প্রাইসটা বেশি পড়ে সাধারণত। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে, আমি আমার লাইফে নেগোসিয়েশনের একটা বড় জিনিস শিখছি রহিম আফরোজে। রহিম আফরোজের ডিএমডি মোহাম্মদ ইসমাইল সাহেব, ওনার কাছ থেকে একটা জিনিস শিখছি। সেটা হচ্ছে এই ধরনের বড় বড় ভেন্ডর ম্যানেজমেন্ট। আমার আগে ভেন্ডর ম্যানেজমেন্ট করছি, বাট ওই লেভেলের এক্সপিরিয়েন্স ছিল না একটা সময়, তখন ইয়াং ছিলাম। উনি আমাকে প্রথম সিসকোর একটা ডিল করতে গিয়ে, সিসকো, হ্যাঁ, নেটওয়ার্ক প্রোডাক্ট সিসকো, ওদের সাথে একটা বড় ডিল করতেছিলাম আমি। সেই ডিলটা করার সময় উনি বলছিলেন যে, মতিন, ওদেরকে হাফ প্রাইস বলেন। ওরা বলছিল বোধহয় 3 কোটি টাকা, আমাকে বলছিল 1.5 কোটি টাকা প্রাইস দিয়ে শুরু করতে। আমি তো মাথায় হাত, বলে কি, এটা কি মাছের বাজার? আমি 3 কোটি টাকার সফটওয়্যার, এরা ইন্ডিয়া থেকে এক টিম আসছে আমার সাথে মিটিং করতে, আমি এদেরকে মুখের উপরে বলে দিব ভাই 1.5 কোটি টাকা দিলে দেন, নাহলে যান। আমি তো একদম থতমত খেয়ে গেছি। তো উনি আমার চেহারা দেখে বুঝছেন যে আমি অ্যাগ্রি করতেছি না জিনিসটাতে। পরে উনি আমাকে এক্সপ্লেইন করলেন যে ডিটেলস আর ইন ডেভিলস, সরি, ডেভিলস আর ইন ডিটেলস। আপনার যে কোনো সফটওয়্যার যখন আপনি কিনবেন বা অ্যানালাইসিস করবেন, ওটা ডিটেইলে যান, ভাঙেন, কি কি কম্পোনেন্ট, কি কি জিনিস, ওর কস্ট কোথায়, আপনার জন্য ভ্যালু কোথায়। এইবার আপনি ওইটার কম্বিনেশন করেন যে আপনার জন্য যতটুকু দরকার ততটুকুর বাইরে আপনি, ওরা দিতে চাইলেও আপনি নেবেন না। এখন ওর জন্য প্রাইস ধরতেছে, আপনি প্রাইস পে করবেন কেন? এভাবে করে ওদেরকে আটকান যে আপনি আমাকে 10টা ফিচার দিতে চাচ্ছেন, আমার লাগবে 5টা ফিচার, কিন্তু আপনি চাইলে 5টা ফিচার আলাদা করে দিতে পারবেন না, আমাকে 10টাই দিতে হবে। কারণ আপনি আমাকে 10টার জন্যই চার্জ করতেছেন, আমার যে 5টা লাগবে না, আমি ওই 5টার জন্য পে করবো কেন? সুতরাং আমি 50% প্রাইস দেবো। অনেকটা আমি সামারি করে বলতেছি জিনিসটা, আর কি, এত সিম্পল হয়তো না, বাট সামারি করে বলতেছি। অ্যান্ড দেন ইট ক্লিকড ইন মাই হেড, আরে তাই তো, আসলেই তো, আমি এজ এ কাস্টমার, আমার জন্য যেটা ভ্যালু, আমি ওইটার জন্য প্রাইস পে করব, যেটা আমার জন্য ভ্যালু না, আমি ওইটার জন্য প্রাইস পে করবো কেন? এটা যদি একসাথে দিতে বাধ্য হয়, এটা সাপ্লায়ারের লিমিটেশন, তার লিমিটেশনের জন্য আমি কেন কম্পেনসেট করব? এন্ড আমি নেগোসিয়েশন শুরু করছি। সিসকো, আমি ওই 3 কোটি টাকার প্রোডাক্ট 1 কোটি 20 লাখ টাকা কিনছি। দেন এরকম একটা আমার মজা পেয়ে গেলাম, এরপরে আবায়া কিনলাম, এরপরে এসএপি কিনলাম, এরপরে আমি এরকম র্যামকো বলে একটা ইন্ডিয়ান সিস্টেম কিনলাম। অনেক বড় বড় এরকম দেখা গেছে 5 কোটি টাকা, 6 কোটি টাকা, 8 কোটি টাকার সিস্টেম, অলমোস্ট হাফ দাম, 60% দামে কিনছি। সো এসএপি যখন 5 কোটি বা ওরাকল বলে, আমি র্যাঙ্কসে যখন র্যাঙ্কসের সিআইও ছিলাম, তখন ডাইরেক্টর ছিলাম র্যাঙ্কস গ্রুপের, তখন আমি এসএপি, ওরাকল, আইএফএস এদের সাথে নেগোশিয়েট করতেছিলাম। এসএপি ছিল 5 কোটি 80 লাখ টাকা ওদের কোড ছিল, ওদেরকে নামাইতে নামাইতে আমি 3 কোটি 20 লাখ টাকা নামাইতে পারছিলাম। ওরাকল ইবিএস, সরি, এসএপি ছিল 5 কোটি টাকা, ওদেরকে নামাইতে পারছিলাম আমি 3 কোটি টাকা। আর ওরাকল ইবিএস ছিল 5 কোটি 80 লাখ টাকা, ওদেরকে নামাইতে পারছিলাম 3 কোটি 80 লাখ টাকায়, 3 কোটি 60 লাখ টাকায়। দেন আইএফএস ছিল 3.5 কোটি টাকা, ওদেরটা আমি কিনছি 1 কোটি 35 লাখ টাকায়। কিনে র্যাঙ্কসে অলরেডি ইমপ্লিমেন্টেড, এটা চলতেছে।
সো 1,35,00,000 টাকা লাইসেন্স কিনছিলাম। সো এখানে ব্যাপার হচ্ছে এটা খুব রেয়ার, আমি যা বললাম এটা খুব রেয়ার, বাট এই জিনিসটা সম্ভব, কারণ এদের কস্টটা তো এমন না যে সফটওয়্যারটাও আমাকে বানায় দিচ্ছে, কস্ট ওদের আগেই ইনকার করে গেছে, এখন ওদের যা কস্ট সেটা মার্কেটিং কস্ট, ব্র্যান্ডিং কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট, এই জাতীয় কস্ট, ট্যাক্স, এই জাতীয় জিনিস। বাট ওরা কস্টটাকে অ্যালোকেট করে ওদের পুরো সফটওয়্যারের সব ফিচারের উপরে। এখন আমরা যদি ডিটেইলে যেতে পারি যে এক্স্যাক্টলি আমার কোনটা দরকার, তুমি আমাকে আমার অদরকারি জিনিস আমাকে পুশ করতেছো, সেটার জন্য তো আমি পে করব না। এরকম লেভেলে নেগোসিয়েশনে নামতে পারলে, যদি আপনি বোঝেন সাবজেক্টটা খুব ভালো বোঝেন, আপনার ইনডেপথ নলেজ থাকে, তখন যখন নেগোশিয়েট করা যায় তখন আসলে এরা বেকায়দায় পড়ে যায়, তখন এটাকে দাঁড় করানো মুশকিল হয়ে যায়, তখন এরা বিক্রির জন্য আলটিমেটলি হেডকোয়ার্টার থেকেও প্রাইস কমায় নিয়ে আসতে বাধ্য হয়, আলটিমেটলি এই ধরনের প্রাইসে কেনা যায়। সো এটা জাস্ট একটা টিপস হিসেবে দিয়ে রাখলাম, ভবিষ্যতে যখন এই ধরনের প্রকিউরমেন্ট ফেস করেন অ্যাপ্লাই করে দেখেন, কাজে লাগবে। স্যার রেগুলার কোনো ইয়ারলি চার্জ বা মান্থলি কোনো চার্জ আছে? এএমসি বলে একটা জিনিস আছে, অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জ। হ্যাঁ, এএমসি, সেটা হচ্ছে কি এটা অপশনাল। সাধারণত এটা 18 থেকে 22% অফ দ্য অরিজিনাল কস্ট এএমসি হয়। এটা ডিপেন্ড করে এগেন নেগোসিয়েশন এন্ড বিভিন্ন প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে। সাধারণত ইট রেঞ্জেস বিটুইন 18 to 22%, 18 থেকে 22% এর মধ্যে কস্ট হয়। যে আপনি অরিজিনাল যদি 5 কোটি টাকা দিয়ে কিনে থাকেন একটা সফটওয়্যার, তার অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট হবে হচ্ছে কি তার 20%, 22% বা 18%, এরকম এই রেঞ্জের মধ্যে হবে। সরি স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার ব্যাংকিং সফটওয়্যার গুলোর মানে ইআরপি গুলো অনেক এক্সপেন্সিভ হয়, এটা অন্যতম কারণগুলো কি স্যার? সিকিউরিটি নিয়ে না অন্য কিছু? না, আচ্ছা, যে কোনো ইআরপি বা ব্যাংকিং সফটওয়্যার, কোর ব্যাংকিং সফটওয়্যার, সিবিএস বা ইআরপি বা সিআরএম, এই ধরনের সফটওয়্যারগুলো, স্পেশালি ইআরপি আর কোর ব্যাংকিং এর কথা যদি বলি, হ্যাঁ, কয়েকটা কারণে আসলে এগুলো হয় এক্সপেন্সিভ। একটা হচ্ছে গিয়ে এটার ডিজাইন, বিল্ডিং কোয়ালিটি এন্ড কস্ট ইজ ভেরি হাই, দিস ইজ গিভেন, যেটা সিকিউরিটি লেভেল মেনটেন করা বা এই জাতীয় জিনিস যেটা আপনি বললেন, এটা একটা রিজন। বাট সবচেয়ে বড় রিজন এটা না, মেইন কস্টটা আসলে সফটওয়্যারের না, মেইন কস্টটা হচ্ছে কি নলেজের। এই যে এসএপি বা ওরাকল ইবিএস যখন আসে একটা কোম্পানিতে, যখন বিক্রি হয় বা কোম্পানিকে যখন দেয়া হয়, ইট ইজ নট মেয়ারলি আ সফটওয়্যার, it is a repository, it is a huge warehouse of knowledge. কিরকম নলেজ? এই নলেজ গুলোকে বলা হয় বেস্ট প্র্যাকটিস, বিপি, বেস্ট প্র্যাকটিস বলা হয়। যে আপনি যদি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হন এবং আপনার প্রোডাক্ট যদি একটা কন্টেইনার বেসড প্রোডাক্ট হয়, তাহলে আপনার জন্য ইনভয়েসিং স্ট্যান্ডার্ড কি কি হইলে আপনার কোম্পানি সবচেয়ে স্ট্যান্ডার্ড চলবে, ডিসকাউন্ট আপনি কত রকম ভাবে দিতে পারেন কাস্টমারকে, সেই ডিসকাউন্টটা কিভাবে দিলে আপনার জন্য এফিশিয়েন্ট হবে, আপনার শিপমেন্ট কিভাবে ম্যানেজ করলে, কি কি প্রসেসে ম্যানেজ করলে বেস্ট আপনি ম্যানেজমেন্ট পাবেন, এই নলেজগুলা প্রি কনফিগার্ড হয়ে এই সফটওয়্যার গুলাতে থাকে, যেগুলো সিস্টেম ইন্টিগ্রেটররা কনফিগার করে বেনিফিট করায় বিজনেসকে। সুতরাং ইট ইজ নট অনলি দ্য সফটওয়্যার, ইট ইজ দ্য প্রাইস অফ দ্য নলেজ। এই নলেজগুলা এই কোম্পানিগুলার প্রতিনিয়ত এরা 20,000 30,000 কনসালটেন্ট পোষে সারা পৃথিবীতে। এই কনসালটেন্টরা এক্সপেন্সিভ, এই কনসালটেন্টরা সারা পৃথিবী থেকে বিভিন্ন বিজনেসের বিভিন্ন অ্যাসপেক্টের বেস্ট প্র্যাকটিস নলেজগুলা গ্যাদার করে, এদের এখানে ফিল্টারেশন প্রসেসের ভিতর দিয়ে, ইভ্যালুয়েশনের প্রসেসের ভিতর দিয়ে আস্তে আস্তে সফটওয়্যারে ইন্টিগ্রেট হতে থাকে। সো when you buy SAP, you don't actually buy the software only, you buy a huge knowledge base, যেটা আপনাকে বেস্ট প্র্যাকটিসে আপনার বিজনেসকে এক লেভেল থেকে আরেক লেভেলে ট্রান্সফর্ম করে নিয়ে যাবে, যেটা এই সফটওয়্যারটা না কিনলে আপনার হইতো না, ওই পরিমাণ নলেজ পাওয়া সম্ভব হতো না। প্রাইসটা নলেজের। স্যার বিশেষ করে ব্যাংকিং সফটওয়্যার যেগুলো ডেভেলপমেন্ট হচ্ছে বাংলাদেশে, কিন্তু ওদের যারা ডেভেলপমেন্টের সাথে জড়িত ওদের পেমেন্ট তো খুবই লো কম্পেয়ার টু দ্যাট। ওই যে যেটা বলতেছি, যে এইখানে এইগুলো যে টিয়ার 1 নলেজ, টিয়ার 1 ইআরপি বা ব্যাংকিং সফটওয়্যার যেগুলো, ওগুলাতে প্রচুর বেস্ট প্র্যাকটিস বিল্ট ইন থাকে। বাট যারা আমাদের লোকালি করতেছে, এখনো আমাদের আসলে কি মার্কেট সাইজটা অত বড় না যে এই কোম্পানিগুলো দোষ না, সে ফিনিক্স ব্যাংক বা এই লিডসের আছে কোনটা, ভুলে গেছি নামগুলা, হ্যাঁ, এই লিডসের আছে, সাউথ টেকের আছে, ব্যাংকিং লোকাল ব্যাংকিং সফটওয়্যার যেগুলো আর কি, হ্যাঁ, স্যার যেমন
মিলেনিয়ামের আছে ডেটাসফট ডেটাসফট যে সকল সফটওয়্যার গুলো তৈরি হয় তার হ্যাঁ। 1% কস্ট কিন্তু তারা ইয়াদেরকে দেয় না, এমপ্লয়ীদেরকে দেয় না, উল্টারও টান মানে কি জব হারানোর ভয় থাকে না। হ্যাঁ হ্যাঁ দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন, দ্যাটস এ কমপ্লিটলি ডিফারেন্ট ডিসকাশন। হ্যাঁ, এটা এক্সপ্লয়টেশন বা ইয়ে। এখানে যেটা হয় কি, ডেটা সফটওয়্যার যেমন যদি সফটওয়্যারের কস্টের পিছনে আসলে একটা মেজর কস্ট যাবে মার্কেটিং এর কস্ট। হ্যাঁ, যে ওরা যে এই যে সফটওয়্যারটা ডেভেলপ করে বসে আছে, ওদের তো টোটাল একজন এমপ্লয়ি কস্ট আমি দেখতেছি, বাট এখানে আসলে অনেক এমপ্লয়ি, অনেক দিনের অনেক প্র্যাকটিস, অনেক নলেজের বিষয় আছে। সো ওইখানে একটা কস্ট আছে, ওইটার সাথে মার্কেটিং কস্ট, রিস্ক আছে, যে অনেক সময় ব্যবসাটা বসে থাকবে, সফটওয়্যার লেফট হ্যান্ড রাইট প্রতিদিন বিক্রি হয় না, 2 বছরে একবার একটা সফটওয়্যার বিক্রি হয়। 2 বছর তো কোম্পানিটা চলতেছে, 2 বছর ধরে তো বেতন বন্ধ থাকে না, 2 বছর ধরে বেতন দিতে হয়। এই কস্ট গুলা রিকভার করে এই সফটওয়্যার দিয়ে, যে কারণে ওদের কস্টের ইনগ্রেডিয়েন্ট ডিফারেন্ট। হ্যাঁ, বাট আমরা যখন গ্লোবাল এই কোম্পানিগুলোর কথা বলবো, তখন কস্টের ইনগ্রেডিয়েন্টের মধ্যে ওইটাই স্মলার পার্ট, লার্জার পার্ট ইজ দিস নলেজ। সেটা আমি বলতেছিলাম, যে নলেজ রিপোজিটরি তৈরি করা, যেটা আবার লোকাল সফটওয়্যার যেগুলো করে তাদের মধ্যে নলেজ রিপোজিটরির কস্টটা নাই বা নলেজ গুলা নাই, খুব কম। তার সাথে অন্য সফটওয়্যারকে ফলো করে ওই নলেজ গুলাকে জাস্ট পুটিং করে দেয়। ওকে, বাট যেটা হয় যে কস্টের সফটওয়্যার কস্ট গুলো অনেক নেয়, এই কারণে ওই যে বললাম যে 2 বছরে একটা সেল করবে, তার 2 বছরের খরচ একটা সফটওয়্যার ইয়ে করতে তুলতে হবে। দ্যাট ইজ দ্য রিজন। ওকে, আর কারো কোনো কোশ্চেন? স্যার আইএফএস এর ফুল মিনিংটা কি যেন স্যার বললেন নাকি? আইএফএস এর পুরো এলাবোরেশনটা আমি জানি না ও আসলে। আচ্ছা আচ্ছা, জি স্যার, ঠিক আছে। স্যার টালি ইয়ারপি বলে যে এটা কি? এটা কি আদৌ ইয়ারপি? আহ এটা আসলে ইআরপি বলাটা উচিত না, টালি ইআরপি না আসলে। হ্যাঁ, ইটস এন অ্যাডভান্স অ্যাকাউন্টিং সফটওয়্যার, এটাকে ইআরপি বলাটা ঠিক না। বাট স্টিল, যেহেতু ম্যানুফ্যাকচারিং বা ইয়ে কি বলে ওই কস্ট ইন্টারেস্টিং আছে, জিনিসপত্র আছে, কিছু বলা যায়। বাট আসলে ওই লেভেলের ইআরপি না, ইআরপি আরেকটু আরেকটু এক্সটেন্সিভ, আরেকটু ইন্টিগ্রেটেড, আরেকটু হোলিস্টিক। এবং ওর মধ্যে আসলে ফোরকাস্টিং বলে কোনো জিনিস নাই, মানে প্ল্যানিং বলে কোনো জিনিস নাই। ওর মধ্যে হচ্ছে রেকর্ডিং এন্ড রিপোর্টিং, তাই না? ওর মধ্যে তো ইউ ক্যানট ডু এমআরপি, আপনার ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং করে দিতে পারবে, আপনার ফোরকাস্টিং করে দিতে পারবে, আপনাকে অ্যাডভাইস দিতে পারবে যে এক্স্যাক্টলি এই জিনিস করা উচিত, তাহলে তো এটা করে না। সো ইফ দ্য ফোরকাস্টিং, দ্য প্ল্যানিং পার্ট ইজ নট দেয়ার, তাহলে ইআরপি এর মধ্যে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এর পিটা যদি না থাকে, তাহলে তার ইআরপি বলাটা উচিত না আর কি। তাহলে স্টিল সবাই বলে। স্যার ওরাকলের মধ্যে আইরিশ কি একটা সফটওয়্যার আছে? আইরিশ থাকতে পারে, আসলে অনেক রকমের সফটওয়্যার আছে ওরাকলের। হ্যাঁ, ওরাকলে হাইপেরিয়ন আছে, আছে বিভিন্ন রকমের। ওরা হয় কি বিভিন্ন সময় অ্যাকোয়ার করে, এই ওরাকল, এসএপি, আইএফএস কোম্পানিগুলা বিভিন্ন ধরনের সফটওয়্যার অ্যাকোয়ার করে করে ওইটাকে ওদের পার্ট বানায় ফেলে। সো ওইভাবে করে অনেক নাম আসে। আইরিশটা আমার জানা নাই, আমি শুনি নাই। আইরিশটা কিসের, মেবি কি করে? স্যার এটা দেখলাম যে আইএলও তে ইউজ করে, আইএলও তে ইউজ করে, ওয়ার্ল্ড ওয়াইড। জি স্যার। হতে পারে, আমার হয়তো জানা নেই এটা। সেক্ষেত্রে যদি আমি এই সফটওয়্যারটা সম্বন্ধে ডিটেলস জানতে চাই বা শিখতে চাই, তাহলে আমার কি করতে হবে স্যার? খুব সোজা, আপনি প্রথমত গুগল করেন, ইউটিউবে দেখেন, কিছু না কিছু পাবেন। আর একটা জায়গা হচ্ছে গিয়ে ইউডেমি, এডেক্স, অথবা ইয়েতে ওই কি বলে একটা কি, কোর্সেরা, আপনি কোর্স পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর কোর্সেরা তো বাংলাদেশে ব্যান করে দিয়েছে। কোর্সেরা ব্যান করেছে? আমি যতটুকু জানি বাংলাদেশ থেকে কোর্সেরা এখন আর প্রোগ্রাম করা যায় না, বা কোনো অ্যাডমিশন নেওয়া যায় না, বা ক্লাস করা যায় না। তাই কেন কোর্সেরা ব্যান করার, আশ্চর্য, খুবই অবাক হইলাম। কারণ কোর্সেরা ব্যান করার রিজন কি থাকতে পারে? কোর্সেরার মতো জিনিস, না স্যার কোর্সেরা তো চলতেছে। সেটাই আমি মানে কোর্সেরা ব্যান করার মানে মোটিভ বা রিজন কি থাকতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। বিকজ কোর্সেরা ইজ এ নন প্রফিট ইয়ে, এবং ওটা ভালো জিনিস, খুবই ভালো জিনিস। হ্যাঁ, কোর্সেরা লগ ইন করা যাচ্ছে তো। এই যে আমি লগ ইন করতেছি কোর্সেরা, আমার অ্যাকাউন্ট আছে, আমি কোর্স করছি কোর্সেরাতে। হ্যাঁ, আই হ্যাভ লগড ইন। স্যার ব্যাক 6 মান্থ অ্যাগো আমরা দেখছিলাম যেটা কোর্সে এরা বাংলাদেশে আর কোনো ইয়া দিবে না। ও আচ্ছা, হতে পারে। বাট আমি এখন এই যে যেমন মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ, আমি অনলাইন এমবিএ করতে পারি। হ্যাঁ, সো ইয়ে করতে পারি,
কোর্সেরা তো একদম totally- এখন এইটা হতে পারে, স্যার এইটা হতে অ্যাকাউন্ট পারে, থাকা লাগবে। হ্যাঁ এইটা হতে পারে যে আপনি যেটা বলতেছেন সেটা হতে পারে কি যে কোর্সেরাতে কোর্স করলে সার্টিফিকেটের মূল্যায়ন বাংলাদেশ করবে না, যে কোর্সেরা থেকে সার্টিফিকেট আনলাম আমি এমবিএ সার্টিফিকেট, বাংলাদেশের কোনো ইনস্টিটিউশন এটাকে অ্যাকসেপ্ট করবে না, দ্যাট ক্যান হ্যাপেন, দ্যাট ক্যান হ্যাপেন, যে ওইটা হইতে পারে। কারণ কোর্সেরা কিন্তু এমবিএ সার্টিফিকেট পাওয়া যায়, কোর্সেরা কিন্তু আপনি ডিগ্রি করতে পারেন, কোর্সেরা আপনি মাস্টার্স করতে পারেন, তো ওরা ইউনিভার্সিটি ডিগ্রি দেয় এবং ভালো ভালো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি দেয়, তো ওইটা হতে পারে আর কি। তো এখন আসলে কি একটা জিনিস আপনাদেরকে বলি, এই জিনিসটা নলেজের জায়গায় মানে শেখার আসলে এখন তো লাইনের অভাব নাই, শেখার এখন অপশনের অভাব নাই, অল্টারনেটিভস এর অভাব নাই, দেয়ার আর সো মেনি ওয়েজ, দেয়ার আর সো মেনি এভিনিউজ, কত কিছু শেখা যায়, কত ডিটেইলে শেখা যায়। তো আমি যেমন এনকারেজ করি যে বেসিক সার্টিফিকেট যদি আপনার থাকে, তারপরে বাকি পুরা সময় এনার্জি ইনভেস্টমেন্ট ডিভোট করেন ইন গেইনিং নলেজ, ইন লার্নিং থিংস, দেখবেন এমনি উঠে যাবেন লাইফে, কিচ্ছু বেঁধে থাকবে না। সার্টিফিকেটের কথা, সার্টিফিকেটের অ্যাক্রিডিটেশন বা অমুক তমুক এগুলো একটা লিমিটেড টাইম পর্যন্ত কাজে লাগে, তারপরে জীবনে কোনোদিন কাজে লাগে না। আমার এই 26 বছর ধরে আমি কাজ করতেছি, প্রফেশনে আছি, 26 বছরের মধ্যে আমার প্রথম চাকরি যেটা, প্রথম চাকরি হিসেবে চাকরি যেটা, প্রথমে ব্যবসা করতাম, পরে যে চাকরির জন্য ঢুকলাম বিওসি, ওই সময় শুধু আমার সার্টিফিকেট নিয়ে কথা হয়েছিল আর কি, এবং প্রথম জব অ্যাপ্লাই করছিলাম। এরপরে বোধহয় আমি 7-8টা অর্গানাইজেশন চেঞ্জ করছি, 8-9টা অর্গানাইজেশন, ডিফারেন্ট অর্গানাইজেশনে কাজ করছি, কোনো জায়গায় আমার কোনোদিন সার্টিফিকেটও চাই নাই, আমি কি পাস সেটা কোনোদিন কাজেও লাগে নাই। এইমাত্র তখন আপনাদেরকে থামায় রেখে একটা মেসেজ দেখলাম, এক জায়গা থেকে অফার আসছে একটা ভালো, বুঝছেন, এই অফারটা তারা জানেও না আমি কি পাস, আমি কি জিনিস, তারা অফার করতেছে। সো এটাই তো হ্যাঁ, স্যার, এটাই তো ভালো স্যার, মানুষের যোগ্যতার উপরে বিবেচনা করা হবে, কোন ইউনিভার্সিটি কি এগুলা স্যার বাংলাদেশে বেশি ঝামেলা করে। হ্যাঁ, সো ওইটা একসময় এটা 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 অবশ্যই আল্লাহ তাআলার রহমত অবশ্যই, বাট এট দ্য সেম টাইম ইট মানে ইউ শুড অলসো মেক ইয়োরসেলফ লাইক দ্যাট, যে আপনি 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 একাই অ্যাসেট, ব্যাস শেষ, ইউ আর অ্যাসেট, সো আপনাকে অ্যাকোয়ার করার জন্য মানুষজন ইয়ে করবে, সো ইটস নট দ্য ডিগ্রি, ডিগ্রি ইজ নট দ্য অ্যাসেট। সো এটা এই জন্য নলেজের দিকে ডেভোট করেন, টাইম নলেজের দিকে করেন, নলেজ এটা তো রিকগনিশন স্যার, প্র্যাকটিক্যাল নলেজের রিকগনিশন ইউএসএ দিচ্ছে, কিন্তু বাংলাদেশটা এখনো দিচ্ছে না। না কেউ বোঝে, আমি যত অফার পাচ্ছি, যত কথা বলছি যে 7-8টা কোম্পানি সব বাংলাদেশে, স্যার আপনি তো একটা লেভেলে চলে গেছেন স্যার, আপনার কোনো আমি একদিনে একটা লেভেলে যাই নাই রে ভাই, আমিও কোনো না কোনো দিন এক্সিকিউটিভ ছিলাম, জুনিয়র সিনিয়র এক্সিকিউটিভ ছিলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলাম, ডিজিএম ছিলাম, জিএম ছিলাম, এইভাবে করেই তো আমি উঠছি, আস্তে আস্তে সিএক্সও হয়েছি, সিইও হয়েছি, ডাইরেক্টর হয়েছি, এমডি হয়েছি। তো আমি তো আর একদিনে 1 লাখ দিয়ে সিইও হই নাই, তাই না? তো আমাকে ওই পথ পাড়ি দিতে হয়েছে, বাট ওই পথের মধ্যেও এই জিনিস কাজ করছে। হ্যাঁ, বিভিন্ন হেডহান্টাররা খোঁজে, বিভিন্ন জন খোঁজে, কারণ ভালো লোক পাওয়া খুব টাফ, বাংলাদেশে ভালো লোক পাওয়া খুব টাফ, ঠিক যেরকম ভালো জব পাওয়া টাফ, ভালো লোক পাওয়া আরো টাফ। স্যার, স্যার সিঙ্গাপুরের মধ্যে যদি একটু স্ট্রিক্ট হতো রুলস রেগুলেশন, তাহলে মিথ্যা কথা বলতে ভয় পাইতো স্যার। সেটাই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার ক্লাসটা খুব এনজয় ছিল আচ্ছা, এন্ড টু মাচ ইনফরমেশন বেস। হ্যাঁ দেখ, মাই প্লেজার, আপনাদের কাজে লাগুক, এটি আমার আসল উদ্দেশ্য। আমার আসল উদ্দেশ্য আমি যে ক্লাস করাই, এই যে আমি এত বছর ধরে ক্লাস করাচ্ছি, আর 9 বছর হয়ে গেছে বোধহয়, না 9-10 বছর, হ্যাঁ 9 বছর হয়ে গেছে, 9 বছর ধরে এই যে টানা ক্লাস করাচ্ছি, এভরি মান্থ প্রত্যেক সময় কোনো না কোনো কোর্সে সার্টিফিকেটের নত নলেজ লেভেল নত প্রফেশনাল লেভেলে ক্লাস করাচ্ছি। আমার উদ্দেশ্য কিন্তু একটাই, আমার এই কাজটা করতে ধরেন টাইম ম্যানেজ করতে কষ্ট হয় অনেস্টলি, কারণ আমার যেহেতু অনেকগুলো কাজ থাকে, টাইম ম্যানেজ করতে কষ্ট হয়, বাট বিলিভ মি ইট ইজ সো রিফ্রেশিং ফর মি, এই ক্লাস নেওয়াটা আমি এত এনজয় করি। একটাই রিজন, সেফ একটাই রিজন, বিকজ আমার কাছে মনে হয় যে দিস ইজ সামথিং আমি শুধু নিজে শিখলাম আর নিজে কাজ করলাম, উন্নতি করলাম, ওর মধ্যে সীমাবদ্ধ থাকতেছে না, অ্যাটলিস্ট ছিটা ফুটো হইলো, কিছু হইলো আমি আপনাদের মধ্যে ডিসেমিনেট করতে পারছি। হ্যাঁ, দ্যাটস সামথিং ইজ গিভস মি আ হিউজ হিউজ স্যাটিসফ্যাকশন। এই জন্য আপনারা শিখতে পারলে দ্যাটস মাই বেনিফিট, দ্যাটস মাই সাকসেস। আলহামদুলিল্লাহ, আদারওয়াইজ আর কোনো রিজন নেই আমার আসলে ক্লাস নেওয়ার।
আমি ক্লাস নিতে, আমি অনেক সময় অনেক ইয়াং ছেলে পেলে গ্যাদারিং করি, অনেক সময় আগে করতাম বেশি, এখন কম হয়। আগে আমার ট্যালেন্ট হাব বলে একটা অর্গানাইজেশন চালাতাম, যেখানে আমি ফ্রি জাস্ট এমনি ওই বিভিন্ন গ্রাজুয়েট যারা ফ্রেশ গ্রাজুয়েট বা ইয়াং গ্রাজুয়েট যারা চাকরির জন্য চেষ্টা করছে তাদেরকে নিয়ে বসতাম, 10 দিনের একটা 10টা কোর্স করাইতাম, যে হোয়াট টু এক্সপেক্ট অ্যান্ড হোয়াট টু প্ল্যান ফর দ্য ফিউচার, হাউ টু সি দ্য ওয়ার্ল্ড। আমি অত বড় ফিলোসফার না, বাট অ্যাটলিস্ট আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে, যতটুকু নলেজ আছে, আমার মতো আরো 2-3 জনকে নিয়ে এসে এই জিনিসটা করার চেষ্টা করতে। বিকজ এইটা হচ্ছে কি আমার কাছে মনে হয় সাকসেস, আমার কাছে সাকসেস ডেফিনেশন ওই জায়গায় আসলে when you have gained something and that comes into use. If that doesn't come into use, it doesn't make any sense. So ওইটাই আর কি, এই জন্য আমি খুব এনজয় করি আপনাদের ক্লাস নিতে। থ্যাংক ইউ, কথা হবে Thank you, ইনশাআল্লাহ sir. নেক্সট ক্লাসে। জি স্যার, গুড নাইট। ওকে, আল্লাহ হাফেজ সবাই। সাইদুর ভাই 28 রুল। হ্যাঁ সাইদুর ভাই, আচ্ছা শোনেন, আপনি লিভ নিয়ে নেন, হ্যাঁ অল লিভ নিয়ে নেন, কারণ আমি মনে হয়